হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা বিশেষ করে যারা আরপিএফ এর বিদ্যার্থী রয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। কারণ আপকামিং যে একটা কাট আপ আসবে, যেখানে আরপিএফ কনস্টেবলের কাট আপ কিরকম যেতে পারে, এসসি এসটি ইউআর ওবিসি এছাড়া মেল ফিমেল প্রত্যেকের আলাদাভাবে আমি একটা ডিটেলস অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, যাতে করে তুমিও একটা বুঝতে পারো যে তোমার জন্য সেফ স্কোর কত হতে পারে বা কিরকম স্কোর থাকলে তুমি আগামী দিনে মাঠে যাওয়ার জন্য একটা চান্স পেতে পারো। তো সমস্ত কিছু ডিসকাস করব আজকের এই ভিডিওতে, আর প্রপার অ্যানালাইসিস করে তোমাদের কাছে কাট আপটা তুলে ধরবো। এমন না যে একটা মন গড়া কোনো নাম্বার তোমাদেরকে আমি শো করব। যে নাম্বারটা নিয়ে আসবো সেটা তোমাদের সামনে আমি একটা প্রপার ওয়েতে অ্যানালাইসিস করব যে আরপিএফ কনস্টেবলের কম্পিটিশন অল ইন্ডিয়া বেস্ট কিরকম হতে পারে, এবং সেখানে নাম্বার অফ স্টুডেন্ট যারা গ্রাউন্ডে আসবে সেখানে একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট কিরকম স্কোর ক্যারি করবে, যাতে করে তারা মাঠে যাওয়ার একটা চান্স পাবে। তো চলো সরাসরি ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আপকামিং এখান থেকে চাকরি সংক্রান্ত আপডেট এছাড়া ম্যাথামেটিক্স রিজনিং অ্যান্ড জিকে লাইভ ক্লাসগুলো নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। তো সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়ে। দেখো, আরপিএফ কনস্টেবলের যে নাম্বার অফ রিক্রুটমেন্ট রয়েছে সেটা 4000 প্লাস রয়েছে। এবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এখানে পরীক্ষা অ্যাটেন্ড করেনি, কারণ নাম্বার অফ ফর্ম যেটা জমা পড়েছিল টোটাল, সেই হিসাবে দেখতে গেলে 50% স্টুডেন্ট কিন্তু এখানে এক্সামগুলো কিন্তু অ্যাটেন্ড দিয়েছে। এবার এখানে ইউপি পুলিশের যে এক্সামটা হয়েছে, তাছাড়া এসএসসি জিডি, এই কারণে হয়তো অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু এখানে পার্টিসিপেট করেনি। কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে অল ইন্ডিয়া বেস্ট এক্সাম, যেখানে একটাই কাট আপ বেরোবে, যেখানে আগে জোন ওয়াইজ যে কাট আপটা হতো সেই সিস্টেমটা এবারে ফলো করছে না, একটাই কাট আপ হবে, যেরকম এসএসসি জিডি দিল্লি পুলিশে যেরকম দেখেছো সেম এক জিনিসটা এখানেও কিন্তু ফলো হবে। তো যারা মেল ক্যান্ডিডেট রয়েছে আমি তাদের ফার্স্টে বলছি, দেন ফিমেল বলে দিচ্ছি। দেখো, এখানে মেল ক্যান্ডিডেট যারা ইউআর হবে তাদের জন্য কত স্কোর লাগবে, ওবিসির জন্য কত লাগবে, এসসির জন্য কত লাগবে, এসটি আর ইডব্লিউএস। দেখো, টোটাল যে এক্সামটা হয়েছে সেটা 120 নম্বরের। এবার এখানে 35টা যে অঙ্ক আর 35টা রিজনিং আর 50টা জিকে, আমি এখানে একটা অ্যানালাইসিস করি যাতে করে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে পারি। দেখো, ম্যাথে যে মার্কস সেটা রয়েছে 35, আর রিজনিং এ যেটা রয়েছে সেটাও 35, আর জিকে জিএস এ যেটা রয়েছে সেটা হচ্ছে 50। এবার প্রত্যেকটা শিফটেই এক্সাম যারা দিয়েছে বা যে সমস্ত স্টুডেন্টরা ঠিকঠাক প্রপার একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি কমপ্লিট করে আরপিএফ কনস্টেবল এক্সামটা তারা টার্গেট করেছে, তারা এক্সাম যখন দিয়ে এসেছে প্রত্যেকের কাছে একটাই তোমার যেটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা। সেটা কি জানো, এই যে জিকে জিএস এর যে সেক্টরটা, যেটা 2018তে যে পেপার হয়েছিল, সেখানে তুমি প্রিভিয়াস ইয়ার জিকে জিএস এর পেপার দেখলে বুঝতে পারবে যে সেখানে আউট অফ 50 35 স্কোর কিন্তু ইজি ক্যারি করা যাচ্ছিল, যেখানে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশনের কোশ্চেনের নাম্বার অফ কিন্তু হিউজ আমরা কিন্তু সেখানে পেয়েছি। বাট যারা এইবার পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু পিওয়াইকিউর সাথে কোনো সেরকম মিল খুঁজে পাওয়া যায়নি। দেখো, ম্যাথ আর রিজনিং সেক্টরটা এমন একটা সেক্টর, এখানে কোশ্চেন যদি মডারেটও করে, কোশ্চেন যদি ইজিও করে, কোশ্চেন যদি হার্ডও করে, এখানে কিন্তু তারা একদম ফুল মার্কস ক্যারি করতে পারবে যারা এই দুটো জায়গাতে ভালোভাবে প্র্যাকটিস করেছে এবং তারা অ্যাডভান্স সেকশন পর্যন্ত প্র্যাকটিস করে নিয়েছে। তাদের কাছে কিন্তু ম্যাথ জিআইটা খুবই ইজি মনে হবে। দেখো, আরপিএফ কনস্টেবলে যারা পরীক্ষার্থী রয়েছে, এমন তো না যে শুধুমাত্র তারা কনস্টেবল এক্সামটা দিয়েছে। আজকে ধরো যাদের গ্র্যাজুয়েশন করা রয়েছে তারা তো এসআই এক্সামটা দিয়েছে, তাহলে তারা প্রিপারেশনটা নিয়েছিল সাব ইন্সপেক্টরের, তারাও তো কনস্টেবল এক্সাম দিয়েছে। বুঝতে পারছো, অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে, তারাও তো এগুলোতে পার্টিসিপেট করছে। তাহলে দেখতে গেলে এই জায়গাটায় ম্যাথামেটিক্স রিজনিং এর নাম্বারটা ভালোই কিন্তু স্কোর ক্যারি করা যাবে। কেন জানো, কারণ ম্যাথ রিজনিং এর ডাটা চেঞ্জ হয়, এখানে তো কোনো অ্যাডভান্স সেকশনটা ইনক্লুড নেই। এখানে যা কিছু ইনক্লুডিং আছে সেটা হচ্ছে ওভারঅল অ্যারিথমেটিকের উপর বেস করে। আর এছাড়া মেনসুরেশনের যে বারটা ছিল ম্যাথসের মধ্যে 3D 2D, এই অঙ্কগুলো কিন্তু কিছু কিছু দেওয়া হয়েছে। কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট যারা ম্যাক্সিমাম ইনফরমেশন দিচ্ছে, তাতে করে যেটা আনুমানিক একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, সেখানে ম্যাথামেটিক্স আর রিজনিং এর পেপার যে খুব হার্ড হয়েছে এমনটা না। এবার হার্ড কাদের কাছে মনে হবে, যারা প্রিপারেশন ঠিকঠাক নেবে না তাদের কাছে ইজি পেপার হলেও হার্ড মনে হবে, কিন্তু যারা প্রিপারেশনটা ঠিকঠাক কমপ্লিট করে গেছে তাদের কাছে আউট অফ 70 বলতে পারো 70-র কাছে কিন্তু স্কোর ক্যারি করে দেবে। কিন্তু আমি এখানে নিয়ে আসবো সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা এভারেজ সেকশনের স্টুডেন্ট। কেন এভারেজ সেকশনের কথা বলছি, কারণ এটা যদি আজকে এনটিপিসি এক্সাম হতো, গ্রুপ ডি এক্সাম হতো, সেই ক্ষেত্রে কিন্তু কাট আপ কিন্তু অনেক অনেক হাই চলে যেত, আউট অফ 120।
কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে এসআই এর যেটা গ্রাউন্ড আর কনস্টেবলের যেটা গ্রাউন্ড অনেকটা ডিফারেন্স। কেন জানো? কারণ এখানে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। ইটস নট আ জোক। যারা 5-6 মাস ধরে প্র্যাকটিস করবে তারাও এই জায়গাটায় পৌঁছাতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। কেন জানো? কারণ এখানে এই যে 0.45 সেকেন্ড যেটা দেখলে, মানে 5 মিনিট 45 সেকেন্ড, এখানে কি হয়, তোমরা যদি ফিজিক্যাল প্রিভিয়াস ইয়ারের গুলো দেখে থাকো, মানে যেটা রেলের প্রিভিয়াসে যে গ্রাউন্ড এক্সাম গুলো হয়েছে, সেখানে তোমরা দেখবে যে একটা ইনফরমেশন পাওয়া গেছিল যে আউট অফ 100, মানে 100টা স্টুডেন্টকে যদি ট্র্যাকে ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে নাম্বার অফ স্টুডেন্ট বলতে পারো 8 থেকে 10 জন যারা কিন্তু রানটা কোয়ালিফাই করছে। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে রয়েছে, ভালো করে বোঝো। ধরো 100 জনকে রান দিতে ছাড়া হলো। এবার যখন 100 জনকে এইভাবে ছাড়া হলো, 1-2 পাকের মধ্যেই বুঝতে পারা যায় যে কারা কিন্তু মাঠটা কোয়ালিফাই করবে। কারণ 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যে 8 জন বা 10 জন কাভার আপ করবে তাদেরকে তুমি বুঝতে পেরে যাবে 1-2 পাকের মধ্যে। অনেকে দেখবে ভেতরে ঢুকে যাচ্ছে, অনেকে দেখবে বসে যাচ্ছে, তারা পারবে না। এবার তারা তো রিটিন কোয়ালিফাই করে আসছে, বুঝতে পারলে? তাহলে এখানে যদি হিউজ পরিমাণে নাম্বার পাওয়া স্টুডেন্টরাও মাঠে আসে, সেখানে কিন্তু ডাজ নট ম্যাটার। কারণ এখানে গ্রাউন্ড এক্সামটা হচ্ছে মেন এক্সাম। আজকে যে রিটিনটা হয়েছে এটা যেরকম একটাই ফাইনাল রিটিন হয়েছে, কিন্তু যদি বলে এটার মেন্স এক্সাম কোনটা, তার থেকেও খতরনাক হচ্ছে এই গ্রাউন্ডটা। কারণ এই গ্রাউন্ডটা এতটাই ফিজিক্যালটা টাফ রয়েছে, যেখানে শুধু রানিং কোয়ালিফাই করলে হবে না। ধরো 8 থেকে 10 জন রানিং কোয়ালিফাই করে দিল, এরা ধরো রানটা কমপ্লিট করলো, এবার এদেরকে ডাকা হচ্ছে হাই জাম্প আর ডাকা হচ্ছে লং জাম্প। এবার ভালো করে একটা জিনিস ভেবে বলো তো, ধরো কেউ রানটা কমপ্লিট করে দিল, ঠিক আছে, এবার হাই জাম্পটা হচ্ছে 2বার করে চান্স, লং জাম্পেও 2 জন করে চান্স। অনেকের ক্ষেত্রে কি হয়, যারা রানিং কোয়ালিফাই করে দিল তারা হয়তো হাই জাম্পটা কমপ্লিট করতে পারলো না। কেন জানো? কারণ এটা হচ্ছে 4 ফিট হাই জাম্প। এবার 4 ফিট হাই জাম্প অনেকে কি করে, দৌড়ে এসে ঝাঁপাতে যায়, লাকিলি পেরিয়ে গেল, বা যাদের ঠিকঠাক প্র্যাকটিস আছে তারাই কাভার আপ করবে। আদারওয়াইজ কিন্তু হাই জাম্প অনেকে কিন্তু ক্লিয়ার করতে পারে না। লং জাম্পের ব্যাপারটা হচ্ছে 14 ফিট। এবার 14 ফিট লং জাম্পের একটা সিস্টেমেটিক আছে, কিরকম জানো? যে দাগটা দেওয়া আছে, ধরো এখান থেকে রানিং করে এলে, এবার এখান থেকে স্টেপটা নিয়ে তোমাকে জাম্প করতে হবে। অনেকে কি করে, জাম্প করার পর হাতটা পিছনে দিয়ে দিল, এবার যখনই পিছনে দিল তার কিন্তু এখান থেকেই হাতটা যেখানে পড়ে যাবে সেখান থেকে পর্যন্ত মাপটা নেওয়া হবে। দেখা গেল হয়তো 14 ফিটের থেকে বেশি ঝাঁপিয়েছে, কিন্তু হাতটা যেখানে দিয়েছে সেটা হয়তো 13 পয়েন্ট সামথিং চলে এসেছে, বোঝা গেল? অনেকের ক্ষেত্রে কি হয়, এই যে দাগটা রয়েছে, এই দাগে হয়তো পা দিয়ে ঝাঁপিয়ে দিল। তো এটা হচ্ছে বলতে পারো প্রপার অ্যাথলেটিক্স এর একটা গ্রাউন্ড। কারণ এসএসসি জিডিতেও এত টাফ হয় না গ্রাউন্ডটা, কিন্তু আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে সেটা কিন্তু ফলো হচ্ছে। এবার 100 জন যে ট্র্যাকে ছাড়বে, তুমি যদি বলো আমি ওদেরকে পেরিয়ে সামনে এগোবো, এটাতেও তো তোমার টাইমটা অনেকটা চলে যাবে 1-2 পাকের মধ্যে, বুঝতে পারো? কারণ তুমি যে সামনে দাঁড়াতে পারবে তার তো কোনো তুমি সিকিউরিটি পাচ্ছ না, রোল নাম্বার ওয়াইজ রাখা হবে। তো এটার জন্য একটা র্যান্ডাম প্র্যাকটিস চাই, যে প্র্যাকটিসটা যারা এই রিসেন্ট 3 মাস ঠিকঠাক না করবে তারা কিন্তু কিছু ধরে উঠতে পারবে না, বুঝতে পারলে? ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এইসব পরীক্ষাতে কি হয়, পরীক্ষাতে যে গ্রাউন্ডটা হয় সেখানে জাস্ট একটাই রানিং হয়, 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হয়। বাট এটা হচ্ছে 5:45। কিন্তু তোমরা অনেক ভাবছো যে 5:45 পুরো টাইমটা পাবো না, তাহলে ভুল ভাবছো। 5 মিনিট 45 সেকেন্ড মাঠে টাইম চলবে, কিন্তু তুমি যদি বলো তোমার জন্য টাইম, তাহলে এই 45 সেকেন্ডটা থেকেও তুমি আরো 20 সেকেন্ড বাদ দিয়ে দাও। 20 সেকেন্ড বাদ দিয়ে দাও, তুমি বলতে পারবে যে এটা 5.5 মিনিটে তোমাকে কভার আপ করতে হবে। কারণ তোমার স্টার্টিং এ কিন্তু অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলে? তো তোমাদেরকে প্র্যাকটিসটা রাখতে হবে যে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে রানিংটা কভার আপ করবো। এবার তুমি আমার কথাটা শুনে কি বুঝতে পারলে? আমি দেখো কাটাবের কাছে এখনো আসিনি, বুঝতে পারলে? আমি এই জায়গাটা কেন অ্যানালাইসিস করছি, কারণ এখানে ধরো একটা স্টুডেন্ট আছে যে হয়তো 110 পেয়েছে, কি গ্যারান্টি আছে যে সে গ্রাউন্ড কোয়ালিফাই করবে? কেউ ধরো সাপোজ ধরে নাও যে 115 পেয়েছে, তার উপর কি সিওরিটি আছে সে গ্রাউন্ড কোয়ালিফাই করবে? হতে পারে কারো পাওয়ারের চশমা, সে গ্রাউন্ডের জন্য এলিজিবলই না, গ্রাউন্ড এসছে। কারো হয়তো হাইট নেই, কারো হয়তো ওয়েটের সাথে হাইটের রেশিও ঠিক নেই, বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু একটা মারাত্মক জায়গা ফেস করতে হবে, সেটা হচ্ছে পিএমটি এন্ড পিইটি, যেটা আরপিএফ কনস্টেবলের জন্য বলতে পারো একটা বেশ তাকড়া ফিজিক্যাল রয়েছে। তো এটা কোয়ালিফাই করার জন্য এভারেজ সেকশনের স্টুডেন্ট দরকার। এবার আমি একটা এভারেজ সেকশনের স্টুডেন্টকে যদি এই জায়গাতে নিয়ে আসি, সে কিন্তু ম্যাথে আউট অফ 35 কত স্কোর ক্যারি করতে পারে? মিনিমাম 25। রিজনিং এ 35 এর মধ্যে সে কত স্কোর ক্যারি করবে? মিনিমাম 25 ম্যাথ রিজনিংটা। আর জিকে জিএস সেক্টরটা আউট অফ 50। যারা প্রপার ওয়েতে ঠিকঠাক ডেসক্রিপটিভ পড়েছে, টেস্ট দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে আপডেটেড থেকেছে, তারা কিন্তু এখানে 30 স্কোর পর্যন্ত ক্যারি করতে পেরেছে। কিন্তু এটা এভারেজ, অনেকে আছে হয়তো 40+ স্কোর ক্যারি করবে। এভারেজ সেকশনের স্টুডেন্টের কথা যদি বলি, তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মিনিমাম বলতে পারো, খুব জোর যদি হয়, 22টা নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে।
বুঝতে পারলে? এবার তুমি এই রিজনিং নাম্বারটার সাথে জিকেজিএস নাম্বারটা একটু আপ ডাউন করতে পারো। কিরকম হতে পারে? সে হয়তো রিজনিং আরো দুটো কোশ্চেন বেশি পেরে গেছে, এখানে হয়তো সে দুটো কোশ্চেন কম পেরেছে। বুঝতে পারলে? এটা একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারো। তাহলে ওভারঅল আমি একটা ইউআর ক্যাটাগরির যদি মেল ক্যান্ডিডেট এভারেজ সেকশনের স্টুডেন্টকে বসাই, সে কিন্তু এখানে আউট অফ 120 50 আর এখানে তোমার 72, যেটা হচ্ছে তাহলে 50 আর 22 কত হচ্ছে 72। তাহলে তোমরা কি বলছো এখানে 72 নম্বর সে ক্যারি করবে? কখনোই না। কেন জানো? কারণ যে জায়গাটা রিজনিং আমি তোমাকে 25 বলছি, এখানে সে হয়তো অনেক কোশ্চেন এমন আছে যেগুলো হয়তো সে ঠিক করে দিয়েছে। ধরে নাও এখানে আরো 3টে কোশ্চেন ঠিক করে দিয়েছে। জিকেজি সেক্টরে অনেক সময় কি হয়, অপশন এলিমিনেট করেও কিন্তু আনসার রাইট করা যায়। সে হয়তো এখানে আরো হয়তো 3টে কোশ্চেন করে দিয়েছে। ম্যাথে হয়তো দেখা গিয়েছে সে একটা সিম্পলিফিকেশন পুরো সলভ করতে পারেনি ঠিকই, কিন্তু সে ইউনিট ডিজিট ধরে অঙ্কটা ঠিক করে দিয়েছে। কারণ আমি এভারেজ সেকশনের স্টুডেন্ট কথা বলছি, যে পড়াশোনাতেও এভারেজ সেকশন রয়েছে আর গ্রাউন্ডের জন্য এভারেজ সেকশন রয়েছে। মানে সে রিটিনও কোয়ালিফাই করতে পারবে, আবার সে গ্রাউন্ডও কোয়ালিফাই করতে পারবে। আমি এইরকম একটা স্টুডেন্টের জন্য যে স্কোরটা আসতে পারে সেই স্কোরটা তোমাদের সামনে অ্যানালাইসিস করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখনো 3 আর 1 4 আর এখানে 3 মানে 7 নাম্বার আরো অ্যাড করতে চাই, অর্থাৎ 72 প্লাস 7 যেটা হচ্ছে 79, এই নাম্বারটা বলতে পারো 79, অর্থাৎ এটাকে আমি অ্যাপ্রক্স যেটা বলবো সেটা হচ্ছে 80। এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা জেনারেল প্রার্থী মেল, তাদের জন্য এটা হচ্ছে একটা এক্সপেক্টেড কাট আপ। এবার হতে পারে এর থেকে +3 আর -3, কারণ এখানের ফিজিক্যাল যেটা পিএমটি অ্যান্ড পিইটি, এটা কিন্তু একটা বেশ ভালো মানে তোমার গ্রাউন্ড এক্সাম রয়েছে, যেখানে রানিং, হাই জাম্প, লং জাম্প বোথ আর ইনক্লুডেড। বুঝতে পারলে? তাহলে এই নাম্বারটা বলতে পারো একটা ইউআর প্রার্থীর জন্য। আশা করি তোমরা বাকিগুলো একটা আনুমানিক আন্দাজ করতে পারছো যে কিরকম একটা স্কোর থাকতে হবে। ওবিসি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য মিনিমাম বলতে পারো এই নাম্বারটা থেকে তুমি 3 নাম্বার পর্যন্ত নিচে রাখতে পারো, অর্থাৎ 77। এটা হচ্ছে তোমার জন্য যারা ওবিসি প্রার্থী তাদের জন্য কিন্তু একটা আগামী দিনে এক্সপেক্টেড কাট আপ হতে চলেছে। এবার এর সাথে তুমি +3 আর -3 এটা কিন্তু অ্যাডজাস্ট করতে রাখতে পারো। ঠিক আছে? প্লাস আর -3। যারা এসসি প্রার্থী রয়েছে তাদের মিনিমাম এই নাম্বারটা থেকে তোমরা আরো 3 থেকে 4 নাম্বার পিছনে আসো, অর্থাৎ তোমাদের জন্য এই যে স্কোরটা যেটা 77, এটা বলতে পারো মিনিমাম 72 এরকম একটা রেঞ্জে থাকবে। 4-5 নাম্বারের মতো ডিফারেন্সটা থাকবে, যেটা হচ্ছে +-3 এরকম একটা স্কোর আসবে। যারা এসটি প্রার্থী রয়েছে এর থেকে তুমি আরো 4 নাম্বার পিছনে যাও, অর্থাৎ তোমার জন্য 68 এটা হচ্ছে এক্সপেক্টেড একটা কাট আপ। আর যারা ইডাব্লিউএস রয়েছে তারা এই রেঞ্জটার মাঝামাঝি একটা স্কোর করে নাও, অর্থাৎ 68 আর 72-এর মাঝে আমি যদি একটা স্কোর বলি সেটা বলতে পারো 69 to 70 এরকম একটা স্কোর, এর সাথে +-3 এটা তুমি অ্যাডজাস্ট করে নাও। তাহলে যারা মেল প্রার্থী রয়েছে তাদের জন্য এইরকম একটা স্কোর আগামী দিনে আসবে, এটা আশা রাখছি, কারণ প্রপার অ্যানালাইসিস করে একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যেভাবে এক্সাম হয়েছে বা যে লেভেলের কোশ্চেন এসেছে তার উপর বেস করে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ রিক্রুটমেন্ট, তার উপর বেস করে একটা প্রপার অ্যানালাইসিস করলাম। তো যারা মেল প্রার্থী রয়েছে তোমাদের স্কোর যদি এরকম রয়েছে অবশ্যই কিন্তু তোমাদেরকে গ্রাউন্ড প্র্যাকটিস করতে হবে। এবার অনেকে ভাবছো যে তাহলে আমার যদি এর থেকে কম থাকে তাহলে কি আমি গ্রাউন্ড যাবো না? ভুল করছো, কারণ এখানে 3টে লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। দেখো মাধ্যমিকের টেস্টে যেরকম 3টে করে লিস্ট দেওয়া হয়েছে, এখানেও কিন্তু সেম প্রসিডিওরটা হবে। কিরকম দেখো, তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই, তাহলে তোমার হয়তো অনেকটা ক্লিয়ার হবে। সাপোজ ধরো একটা ফার্স্ট কাট আপ দিল, আগামী 23 এবং 24 তারিখের মধ্যে তোমরা কিন্তু আনসার কি পেয়ে যাচ্ছ, যেখানে তুমি নিজের স্কোর কত হচ্ছে একদম পুরো অফিসিয়ালি ভাবে দেখতে পাচ্ছ। দেন তার 1-1.5 মাসের মধ্যে একটা রেজাল্ট আসবে, এটা আশা রাখছি আরআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে। এবার দেখো ধরো 3টে যে লিস্ট আসবে সেই 3টে লিস্টের মধ্যে কি ডিফারেন্স থাকবে একটু ভালো করে বোঝো। ধরো ফার্স্ট যে কাট আপটা যেটা রিলিজ হলো সেটা ধরো আমি ইউআর প্রার্থীর জন্যই বলছি, ধরে নাও 80-তে কাট অফ এলো। এবার কোনো একটা স্টুডেন্ট পেয়েছে যে পেয়েছে 83, আবার কোন একটা স্টুডেন্ট যে পেয়েছে ধরো 77। বুঝতে পারলে? এবার যে 83 পেয়েছে সে কি হলো, শর্ট লিস্টেড হলো এবং সে পিএমটি অ্যান্ড পিইটির জন্য কোয়ালিফাই, রাইট? তাহলে যে 77 পেয়েছে সে কিন্তু এখন হোল্ড হয়ে রইল। এবার তোমরা বলছো হোল্ড কেন হবে, ও তো কাট অফই ক্লিয়ার করতে পারলো না, তাহলে হোল্ড কি জন্য বলছো? এখানেই হচ্ছে সেই ইন্টারেস্টিং ব্যাপারটা। কি সেটা দেখো,
ধরো এখানে যে নাম্বার অফ স্টুডেন্ট যাদেরকে গ্রাউন্ডে ডাকা হচ্ছে সেটা কত, 10 গুণ। তাহলে যদি 4208 হয় তাহলে 42,000 সামথিং এতজন স্টুডেন্টকে কোথায় ডাকা হচ্ছে, গ্রাউন্ডে ডাকা হবে। তাহলে টোটাল পরীক্ষার্থীর মধ্যে ফার্স্ট লিস্টে 42,000 জনকে ডাকা হবে। এবার একটা প্রপার আমি অ্যানালিসিস করেছি যে এই রেশিওতে, কারণ এই যে 8 থেকে 10 জন যারা মাঠটা পাস করছে, যারা শুধু রানিং পাস করছে, দেন তারা যখন হাই জাম্প বা লং জাম্প ক্লিয়ার করে, আলটিমেট আমি যদি বলি এই 8 থেকে 10 জনের মধ্যে কতজন স্টুডেন্ট যারা প্রপারলি মাঠে ফিট হলো, অর্থাৎ তারা মাঠটাই কোয়ালিফাই করলো, শুধু রানিং না, হাই জাম্প লং জাম্প, তাহলে 100তে হচ্ছে মাত্র 5 জন। ইয়েস, তাহলে রেশিওতে যদি নাও সেটা হবে 20:1, অর্থাৎ 20 জন স্টুডেন্টের জন্য একজন স্টুডেন্ট এমন রয়েছে যে কিন্তু মাঠটা পুরো কমপ্লিট করতে পারছে। বোঝা গেছে? এর ওপর অ্যানালাইসিস করে তুমি এই নাম্বারটার উপর একটা ক্যালকুলেশন যদি করো, সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে 20 আর 1 যোগ করলে 21 যদি 42,000কে ডিনোটস করে তাহলে এক কতকে করবে বলো? বলবে 2,000 জনকে। তাহলে পাস কত করছে? একজন। তাহলে 2,000 জন পাস করছে, কিন্তু রিক্রুটমেন্টটা কত? 4,208 অ্যাপ্রক্স। এবার এখানে 2,000 জন যে পাস করছে, তাহলে এই জায়গাটায় আমি যদি 2,000 জনকে পাস করিয়ে দিই যারা কোয়ালিফাই করে গেল, কিন্তু এখনো তো 2,008 জন, অ্যাপ্রক্স 2,000 জন, তারা তো এখনো কি রয়েছে, বাকি রয়েছে। তার জন্য বেরোবে যেটা হচ্ছে সেকেন্ড লিস্ট। এবার সেকেন্ড লিস্ট যখন বেরোবে সেখানে কি হবে, এই যে যেটা কাট অফ গেছিল এর থেকে এবার ডাউন হবে। কিরকম ডাউন হবে? 3 থেকে 5 নাম্বারের মতন নিচে নামবে স্কোরটা। ধরো ফার্স্ট যেটা কাট অফ গেছে সেটা 80 তে গিয়েছে, এরপর যে কাট অফটা দেবে যেটা সেকেন্ড লিস্টে, সেটা একটা কাট অফ দিল 75 to 79.97, এরকম একটা কাট অফ দিয়ে দিল। অর্থাৎ তখন যে ছেলেটি বা যে মেয়েটি 77 পেয়েছিল সে কিন্তু এখানে আসার সুযোগ পেল, যে 75 পেয়েছে সেও কিন্তু মাঠে আসার সুযোগ পেল। বুঝতে পারলে? তাহলে এইভাবে সেকেন্ড লিস্টে আবার কয়েকজনকে, মানে একটা তোমার লিমিটেড স্টুডেন্টকে মাঠে রাখা হবে। বোঝা গেছে? এবার দেখা গেল ওদেরকে যখন মাঠে রাখা হলো, এই যে 2,000টা এটা আবার পুরো ফুলফিল হলো না। দেখা গেল এখানে হয়তো আরো 500 জন স্টুডেন্ট এমন যাদেরকে নিলে তবে এটা ফিল আপ হবে। দেন কিন্তু থার্ড লিস্টও বেরোনোর সম্ভাবনা রয়েছে। আর আগামীতে রেলের আরপিএফ যেটা রিক্রুটমেন্ট রয়েছে সেটা বাড়বে, এটা আশা রাখছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে। যেরকম এএলপি তে রিক্রুটমেন্টে বেড়েছে, আরপিএফও বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবার যতক্ষণ না অফিসিয়ালি ভাবে সেটা পাবলিশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। তো এই যে 500 ধরো রিক্রুটমেন্ট যেটা বাকি রয়ে গেল, যেটা এখানে ফিল আপ হলো না, তখন কিন্তু এগেন একটা থার্ড লিস্ট পর্যন্ত আসবে, যেখানে এই যে 75-এ কাট অফ গিয়েছে, তাই না, এই 75-এর থেকে হয়তো 3 নাম্বার বা 2 নাম্বার আরো নিচে নামবে, যেটা হয়তো 73 থেকে 75 এরকম একটা রেঞ্জে কাট অফ গিয়ে ওরা থার্ড লিস্টে এটাকে ফিল আপ করবে। বোঝা গেছে? এবার যারা ফার্স্ট লিস্টে কোয়ালিফাই করবে তাদের ফেসিলিটিস কি, তাদের পুরো কমপ্লিট হয়ে যাবে, তারা প্রসিডিওরটা ফার্স্ট হয়ে তারা জয়েনিং করে যাবে। কিন্তু যারা সেকেন্ড লিস্ট আর লিস্ট আসবে তাদের ক্ষেত্রে প্রসিডিওরটা একটু লেট হবে। বোঝা গেছে? তাই চেষ্টা রাখো, পরীক্ষা যদি ঠিকঠাক করেছো, মানে নিজের যদি পেপার ঠিকঠাক সলভ করে আসতে পেরেছো এক্সাম হলে, আগামী 23-24 তারিখ তুমি তো নিজের একটা স্কোর দেখতে পাচ্ছ। আর খুব শীঘ্রই যারা এখনো এরকম মেন্টালিটি নিয়ে রয়েছে যে আগে আনসার কি দেখবো, আগে আমি কাট অফ দেখবো তারপর মাঠে যাবো, তাহলে তো খুব বড় ভুল করছো। কারণ দেখো আরপিএফ এসআই এর গ্রাউন্ডে ডেট দিয়ে দিয়েছে, তাহলে ডিসেম্বরে যদি এক্সাম হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস মাত্র টাইম পাওয়া যাচ্ছে। তো এই যে রেজাল্ট আনসার কি এইভাবে কিন্তু একটা মাস পেরিয়ে যাবে, বুঝতে পারবে না। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা একটা ঠিকঠাক স্কোর ক্যারি করেছো অবশ্যই কিন্তু গ্রাউন্ড যাও, কারণ এখানে গ্রাউন্ড কিন্তু সোটা। এবার নিজের কাছে এটা আবার ইজি, তুমি যদি প্র্যাকটিস ঠিকঠাক করো অবশ্যই কিন্তু তোমার গ্রাউন্ড অনেক অনেক ইজি হয়ে আসবে, এবং তুমিও কিন্তু হাসি মুখে গ্রাউন্ড কোয়ালিফাই করতে পারবে। অপেক্ষা করছো তোমরা, তোমাদের কাট অফটা এখনো বলিনি। তোমাদের কাট অফটা তোমাদেরকে একটা জাস্ট কথা বলে রাখি, যেটা মেলদের কাট অফ দেখছো, যেটা মেলদের কাট অফ, তোমরা এর থেকে মিনিমাম 8 নাম্বার করে গ্যাপ রাখবে, 7 থেকে 8 নাম্বার করে গ্যাপ রাখবে। তাহলে যদি 80-তে ইউআর প্রার্থীর কাট অফ যায় জেনারেলদের, তাহলে যারা ইউআর ফিমেল হবে তাদের এটা কাট অফ কত যাবে, মিনিমাম 72 থেকে 73, অর্থাৎ 70+ যদি স্কোর ক্যারি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার হবে। ঠিক আছে? এইরকমই একটা স্কোর থাকবে যেটা আশা রাখছি, এক্সপেক্টেড। এই যে ওবিসি প্রার্থী এখানে যেটা 77, এর থেকে 8 নাম্বার 7 নাম্বার পেছনে আসো, অর্থাৎ মোটামুটি বলতে পারো 68 67 এরকম একটা রেঞ্জে তোমাদের কাট অফ থাকবে। যারা এসসি প্রার্থী রয়েছে তাদের যে 72,
8 নাম্বার যদি পেছনে আসো মোটামুটি 64, 65 এরকম একটা স্কোর থাকবে। আর এসটি প্রার্থী যারা রয়েছে 68, এখানে মোটামুটি তুমি একটা আন্দাজ করতেই পারছো যে 60-62 কাছে তোমাদের একটা স্কোর থাকবে। আর ইডাব্লিউএস যেটা 70, এটা বুঝতেই পারছো যে মোটামুটি 61, 62 এরকম একটা নাম্বার। এবার এই নাম্বারটার সাথে +3 or -3 এরকম একটা রেঞ্জেই থাকবে, এটা আশা রাখছি। কারণ প্রপার অ্যানালাইসিস করলাম তোমাদের কাছে যে আগামীতে যে কাট অফটা আরআরবি থেকে অফিসিয়ালি ভাবে দেখতে পাবো সেটা এরকমই একটা রেঞ্জে থাকবে, এটা আশা রাখছি। তো প্রত্যেকে গ্রাউন্ডটা মন দিয়ে করো, আর অবশ্যই কিন্তু গ্রাউন্ডে ফোকাস দাও, কারণ 3টে মাসের মধ্যে কিন্তু গ্রাউন্ডে ডাকা হবে। তো এখন থেকে যদি প্র্যাকটিসটা করতে পারো অবশ্যই কিন্তু তুমিও গ্রাউন্ডে কোয়ালিফাই করতে পারছো। তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও সমানভাবে উপকৃত হয়। আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করো। আর চ্যানেল নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করবে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তো রেলওয়ে চ্যালেঞ্জার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, যাতে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে তুমি সবার প্রথম পেয়ে যাও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।